বামেদের একটা বিরাট সম্ভাবনা আছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। যদি কোনো একজন বাম নেতাকে ক্রেডিট দিতে হয় তার নাম শতরূপ ঘোষ। গরিব মানুষ দেখো পরিস্থিতির শিকার হয়। আমরা তো কই অবৈধ নির্মাণে যাই না, কারণ আমাদের টাকা আছে। স্যার, আপনি যেটা বললেন যে বিভিন্ন এমএলএ তারা কংগ্রেসের দিকে চলে যেতে পারে, কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি বামেদের এই পুনর্নির্বাচনে এই 2021-এর পর 26-এ তারা একটা সিট পেয়েছে এবং পুনর্নির্বাচনে ফলতাতে বামেদের প্রার্থী দ্বিতীয় স্থানে উঠে এসছে। তো ফল মোটামুটি ভালো করেছে এবং আগামী যে নির্বাচন সেখানে কি বামেরা কোনোভাবে উঠে আসতে পারে না, কি মনে হচ্ছে? না দেখো, মানে বামেদের একটা বিরাট সম্ভাবনা আছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। দুটো জিনিস বামেদের স্বীকার করতে হবে। একটা হলো যে দেখো অতীতে যে ভুলগুলো করেছিল তারা এখনও অনেকের মনের গেঁথে আছে, সেগুলো তারা আর যে করবে না। এবং দেখো সময়ের পরিবর্তনের সাথে সাথে পার্টি স্ট্রাকচারের মধ্যেও বিরাট পরিবর্তন আনতে হবে। ওই লোকাল কমিটি, জোনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি ছুঁয়ে তারপরে আন্দোলন যদি করে তাহলে সেই আন্দোলনের কোনো মূল্য নেই। কেন এই নির্বাচনের ফলাফল যদি কোনো একজন বাম নেতাকে ক্রেডিট দিতে হয় তার নাম শতরূপ ঘোষ। এই এন্টার ফলতাতে যে বামেরা সেকেন্ড পজিশন পেয়েছে, না মোহাম্মদ সেলিমকে দেখে না অন্য কাউকে দেখে, ওই যে অন্ধকারের মধ্যে মানে কেউই কথা বলছে না, কলকাতা হাইকোর্টের রায়টাকে সঙ্গে নিয়ে পার্ক সার্কাসের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শতরূপ ঘোষ চিৎকার করে বলছেন। আমি বলছি এর মূল্য মারাত্মক। পলিটিক্স সবসময় ডিসপ্লের উপর চলে। শুভেন্দু অধিকারী কেন এত বড় নেতা হলেন? পলিটিক্স সবসময় ভাসিয়ে নিজেকে রাখতে হয়। শুভেন্দু অধিকারী আজকে এত বড় নেতা হয়েছেন, প্রতিনিয়ত কোনো না কোনো ইস্যু সামনে ভাসানোর চেষ্টা করেছেন। যদিও তিনি বিজেপি দলের পার্টির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না, কিন্তু বিধানসভার নেতা হিসাবেই সেগুলোকে নিয়ে জেলায় জেলায় যাওয়ার চেষ্টা করেছেন। তার দল গণ আন্দোলন করেননি, কিন্তু তিনি তো সবসময় সরব ছিলেন যে কোনো ইস্যুতে। ফলে এইটা খুব ইম্পর্টেন্ট যে তুমি রাস্তার রাজনীতি করতে পারছো কিনা। বামেরা যদি শতরূপ ঘোষ একদম যে রাজনীতি করেছে তাতে লোকে খারাপ ভালো যাই বলুক না কেন, দেখো ও যে পজিশনে কথা মানে ছিল, আমারও একটু ভিন্ন মত আছে, কিন্তু তারপরেও আমি একজন অ্যানালিস্ট হিসেবে বলবো ওই রাজনীতিটাই মানে মানুষ বোঝে। ওই রাজনীতিটা দিয়েই তোমাকে পশ্চিমবাংলার মাটি তৈরি করতে হবে। ফলে ওই যে লোকাল কমিটি, তারপর জোনাল কমিটি, রাজ্য কমিটি, এই কমিটির মাথাগুলোকে শেষ করো, পরিষ্কার পার্টি স্ট্রাকচারকে ভাঙো, ভেঙে ফ্লেক্সিবল করো। এবং ওই যে একে নিব না তাকে নিব না, হ্যাঁ চোর ডাকাতকে নিশ্চয়ই নেবে না পার্টি, কিন্তু অন্য রাজনৈতিক দল থেকে যদি কেউ আসে, ধরো তৃণমূলের জেতা কোনো এমপি এমএলএ যদি তারা ভালো স্বভাবের হয়, চুরি ডাকাতের সাথে যুক্ত না থাকে, নিতে কি অসুবিধা রে বাবা, এত ছুটমার করলে হবে না। পরিষ্কার পার্টি বাড়াতে গেলে লোককে নিতে হবে এবং গণ আন্দোলনের মধ্যে থাকতে হবে। রাস্তার রাজনীতিতে যদি বামেরা জিততে পারে তাহলে ভোটের বাক্সের রাজনীতিতেও জিতবে। এটাই কিন্তু ফল তার নির্বাচনে প্রমাণ করলো। তৃণমূলের সংখ্যালঘু মুসলিম ভোটটা, আমি তো বুথ ওয়াইজ ফলাফলগুলো দেখলাম, সংখ্যালঘু মুসলমান ভোট যেটা তৃণমূলের বাক্সে ছিল সেটা পুরোপুরি শিফট হয়ে লেফটের কাছে গিয়েছে। ফলে লেফটকে যদি আগামী দিনে সংখ্যালঘু ভোট দিয়েই লেফটকে আগাতে হবে। আগামী কয়েকটা বছর হিন্দুদের ভোট বামেরা পাবে না, এটা ধরেই নিতে হবে। যদি বুদ্ধিমান দল হয় স্বীকার করবে যে হ্যাঁ আমরা হিন্দু ভোটটা পাবো না। ফলে মুসলিম ভোটটাকে নিয়ে এগোতে হবে। ফলে সেই মুসলিম ভোটটাকে দিয়ে এগিয়ে তারপরে কিন্তু গণ আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। বামেদের বিরাট অপরচুনিটি আছে। 15 বছর নির্বাসনে ফেলেছিল মানুষ, বাইনারি পলিটিক্সও চলেছিল, সেইখান থেকে বামেদের ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু প্রচুর ভাঙতে হবে বামেদের, ছুতমার্ক ছাড়তে হবে, আগমার্ক ব্যাপার ছাড়তে হবে, হাম্বড়ি ভাব ছাড়তে হবে এবং পার্টি স্ট্রাকচারটাকে ফ্লেক্সিবল করতে হবে। বহু সংখ্যক মানুষ যারা রাজনীতি করতে ভালোবাসেন তাদেরকে দলে নিতে হবে। ফলে আমরা বামপন্থী, আমরা ওইসব লোককে নিই না, এই ভাবনাটার থেকে সরতে হবে আর হাম্বড়ি ভাব ছাড়তে হবে। কংগ্রেসের কোনো সম্ভাবনা রয়েছে আগামী দিনে? দেখো মানে অবশ্যই আরেকটা রাজনৈতিক দল এবং বামেদের আরও একটু সিরিয়াসলি এবার ভাবা উচিত
যে রাহুল গান্ধীকে বোঝানো যায় কিনা যে তৃণমূল কংগ্রেস অতীত, তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দিয়ে শুধুমাত্র বামেদের সঙ্গে নিয়ে মানে জাতীয় স্তরে রাজনীতি করা যায় কিনা, বাম এবং কংগ্রেস একটা শক্তিশালী ফ্রন্ট হিসাবে গড়ে তুলতে পারে কিনা আইএসএফকে সঙ্গে নিয়ে, সেটা ভাবা উচিত, সিরিয়াসলি ভাবা উচিত। আর একটা শেষ বিষয়, এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এই যে হকার বলুন বা বিভিন্ন রেল বস্তি যাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এরাও পরিবর্তনের পক্ষেই ছিল, কারণ তারাও পরিবর্তন চেয়েছিল, নাহলে বিজেপি হয়তো এই ফলটা পেত না। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কোথাও গিয়ে কাজ চলে যাচ্ছে, পেটের ভাত চলে যাচ্ছে, তারা কখন মানে কি মনে হয় যে বিজেপির বিরুদ্ধে যেতে পারে বা বিজেপির? না দেখো, প্রথমত আমি বলবো যে অবৈধ নির্মাণ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, সেগুলো কিন্তু থাকা উচিত নয়। হ্যাঁ, কিন্তু অ্যাট দি সেম টাইম একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবো যে গরিব মানুষ দেখো পরিস্থিতির শিকার হয়। আমরা তো কই অবৈধ নির্মাণে যাই না, কারণ আমাদের টাকা আছে। যার টাকা নেই সেই তো বাধ্য হয় কম পয়সায় কোনো একটা যে আস্তানা খুঁজতে, গরিব মানুষই তো বাধ্য হয়। ফলে আমার মতে গরিব মানুষগুলোর দিকেও তাকানো উচিত, দুটোভাবে তাকানো যেতে পারে। একটা বলা যেতে পারে হকারদের যে ভাই, তোমার যে বড় পরিসর জায়গা নিয়ে রাস্তা দখল করে আছো সেটাকে কমাও, কমিয়ে ছোট করো, যেটা আগে বাম আমলের চেষ্টা করেছিল। কিন্তু তাই বলে সরাসরি তার ডালিটা কেড়ে নিও না। আরেকটা হতে পারে তাদেরকে একটা পুনর্বাসনের, মানে ওই এলাকায় একটা পুনর্বাসনের ব্যবস্থা করো, অর্থাৎ 5 তলা বিল্ডিং তুলো, একটা মার্কেট তৈরি করে দাও, করে ওদেরকে ওখানে পুনর্বাসন দাও। মানে সরকারের একটা ভাবা উচিত, এরা তো ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, এদের বিকল্প রুটি রোজগারের জায়গাটা নিশ্চিত করা উচিত। অ্যাট দি সেম টাইম বছরের বছর অবৈধভাবে রাস্তাঘাট দখল করে তৃণমূল নেতারা টাকা তুলতো, এই রাজনীতিও চলতে পারে না। বা বিধান মার্কেটে তুমি এই বিধান সরণি দিয়ে যাবে, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে না, মানুষ চলতে পারে না। তৃণমূলের নেতারা এক একটা জায়গা দিয়েছে আর টাকা নিয়েছে, তৃণমূলের নেতারা জায়গা দিয়েছে যত, টাকা নিয়েছে তত। ফলে এটা কার্যত একটা তোলাবাজির জায়গা তৈরি হয়েছিল। সাধারণ মানুষকে দুরবস্থায় ফেলে রাস্তাঘাটে চলতে পারতো না, গাড়ি নিয়ে বেরোতে পারতো না। এইভাবে অবৈধভাবে চলতে পারে না। এর একটা স্থায়ী সমাধান আমার মনে হয় দরকার। সুতরাং একদিকে প্রশাসনের সংবেদনশীলতা দরকার, আরেকদিকে যারা বসেছিলেন তাদেরও দায়িত্বশীল হতে হবে যে আমি পুরো রাস্তা জুড়ে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে তৃণমূলের আমলে ছিলাম, বিজেপি বা সাধারণ মানুষ কেউই এটা পছন্দ করছে না। ফলে আমরা আমাদের ডালিটাকে ছোট করে নিই, রাস্তার লোকগুলো যাতে হাঁটতে পারে, যাতে করে ঠিক মতন চলাফেরা করে গাড়িগুলো, সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। অনেকেই কিন্তু এতটাই বেপরোয়া ছিল, রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করতো, এটা বন্ধ হওয়া দরকার এক। আর অবৈধ প্রচুর নির্মাণ হয়েছে, যে নির্মাণগুলো তৃণমূলের নেতারা টাকা খেয়ে করেছে, পুরসভারও একটা অংশ যুক্ত ছিল, এটাও কিন্তু কিছুটা আমার মনে হয় কার্ভ করা দরকার, কিছুটা মানে অন্ততপক্ষে এই বার্তাটা দেওয়া দরকার, অবৈধ নির্মাণ যারা করবে তাদের বুলডোজার চলবে। তার কারণ হলো মানে দেখো, মানে জলাজমি বুঝে যেভাবে অবৈধ নির্মাণ করেছিল, আজকে সোনাপাপ্পুর থেকে শুরু করে জাভেদ খানের বাড়ির লোকজনের যে বিরুদ্ধে অভিযোগ এসছে যে ইস্টার্ন বাইপাসের জলাজমি বুঝে বাংলার যে ফুসফুস, মানে এটা হেরিটেজ সাইট, এই জলাভূমিগুলো, এগুলো ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেগুলোকে দিনের পর দিন তুমি বন্ধ করে দিয়ে যেভাবে টাকার বিনিময়ে প্রমোটার রাজ করেছো, প্রমোটার, পুলিশ এবং এক শ্রেণীর রাজনীতিবিদ মানে তৃণমূলের নেতারা যেভাবে লুট করে এই জলাজমিগুলো বন্ধ করেছে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এর বিরুদ্ধে অবশ্যই পুরসভার ব্যবস্থা নেওয়া উচিত, এবং পুরসভার যে সমস্ত অফিসার আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল, পুলিশ যারা যুক্ত ছিল, যে সমস্ত নেতা ছিল তাদের জেলে পাঠানো উচিত। একটা বার্তা কিন্তু ভাই স্ট্রংলি যেটা শুভেন্দু অধিকারী দিচ্ছে, আমি তাকে পূর্ণ সমর্থন করি।